কি করছিস কি আকাশ? আস্তে চালা গাড়ি, না হয় অ্যাক্সিডেন্ট করবি। ওফ সিট বলতে না বলতেই এই তোরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখ মেয়েটার কি হয়েছে। আকাশের বন্ধু আকাশকে গাড়ি আস্তে চালানোর কথা বলে শেষ করার আগেই আকাশ একটা মেয়েকে গাড়ি দিয়ে মেরে দিয়েছে। তাই আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যায় আর তার বন্ধুকে বলে, ওফ ওর তো মাথা ফেটে গেছে, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। অচেনা মেয়েটাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। কপাল চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মনের কোণে কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছে মেয়েটার জন্য। ও হা, পরিচয়টা দিয়ে দেই। আমার নাম আকাশ মাহমুদ। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক GM হিসেবে আছি। আর যে আমার গাড়ির সামনে এসে পড়েছে সে হচ্ছে তানহা, সবে মাত্র ভার্সিটিতে উঠেছে। এবার ঘটনায় আসি, এর থেকে বেশি কিছু জানার হলে প্রোফাইলে দেওয়া আছে, জেনে নিবেন। তানহাকে ওটিতে ঢুকানো হয়েছে। কিছুক্ষণ পর একজন নার্স এসে বলল, এখানে রোগীর কেউ কি আছেন? জি আমি আছি। আপনি উনার কি হন? ফ্রেন্ড হই। উনার অনেকে রক্তের প্রয়োজন, না হয় রোগীর বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উনার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। আমার রক্ত এ পজিটিভ, আমি দিব রক্ত। আচ্ছা তাহলে আপনি আমার সাথে আসুন। রক্ত দেওয়া শেষ করে কেবিনে বসে আছি। মেয়েটার রক্তমাখা চেহারা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন আগের চেয়ে ভালো আছে। রোগীকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আপনারা চিন্তামুক্ত থাকুন। আমি চললাম। ডক্টর চলে যেতেই আকাশ বন্ধু দুজনের নাম নিয়ে বলে, রাহাত, আবির, অনেক রাত হয়েছে, তোরা চলে যা। আমি হসপিটালে আছি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। অনেক রাত হয়েছে, তবে কিছু লাগলে ফোন করিস। আর তুইও সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা যাওয়ার পর আকাশ কেবিনে বসে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ফোনের আওয়াজে আকাশের ঘুম ভেঙে যায়। চোখ কচলাতে কচলাতে পকেট থেকে ফোন বের করে নাম্বার চেক করে আকাশ। তখনই দেখে আকাশের মা আকাশকে ফোন দিয়েছে। আকাশ তাড়াতাড়ি ফোন রিসিভ করে বলে, হ্যালো মা, বলো। কিরে, রাত হয়ে গেল, তুই এখনো ঘরে এলি না যে বাবা? আকাশ তার মাকে সব খুলে বলল, আর রাতে আসতে পারবে না সেটাও জানিয়ে দেয়। আকাশের মুখে সবটা শুনে আকাশের মা আকাশকে বলে, আচ্ছা সাবধানে থাকিস। আচ্ছা মা। এবার ফোন রাখলাম। মায়ের সাথে কথা বলে ফোন রাখার সাথে সাথেই নার্স একজন এলে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। তাড়াতাড়ি করে কেবিনে গেলাম। কেবিনে প্রবেশ করার পর থেকেই মেয়েটা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার তাকিয়ে থাকা দেখে বিপাকে পড়ে গেলাম। তাই বিষয়টাকে এড়ানোর জন্য মেয়েটার কাছে তার নাম জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আপনার নাম কি? তানহা। আপনার বাসা কোথায়? শীতল ঝর্ণা। হঠাৎ আপনি আমার গাড়ির সামনে কিভাবে আসলেন গতকাল? তানহা কান্না করতে শুরু করল। তানহার কান্না দেখে আকাশ তানহাকে বলে, আপনি কান্না করছেন কেন? প্লিজ কান্না করবেন না। কি হয়েছে আপনার, খুলে বলুন। তানহার কান্না তাও থামছে না। সে কান্না করতে করতে বলতে লাগল, সতীত্ব। গতকাল কয়েকজন ছেলে মিলে জোর করে আমার সতীত্ব ভোগ করে করে রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছে। আমি সাহায্যের জন্য কোনোভাবে রাস্তার উপরে উঠে আসি, আর তখনই আপনার গাড়ির সামনে এসে পড়ি। আফসোস হচ্ছে
এত সুন্দর একটা মেয়ের জীবন কিনা নষ্ট হয়ে গেল। আচ্ছা, আপনি ছেলেগুলোকে চিনেন বা কখনো দেখেছেন? না, কখনো দেখিনি। আকাশ তানহার সাথে কথা বলছিল। এমন সময় নার্স বলে, মিস্টার আকাশ, আপনি একটু উনাকে কিছু খাইয়ে এই ঔষধগুলা খাইয়ে দিন। আচ্ছা। নার্সের হাত থেকে ঔষধগুলা নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। এরপর সেখান থেকে কিছু খাবার নিয়ে আসলাম। হসপিটালের ক্যান্টিন 24 ঘন্টাই খোলা থাকে। সাময়িক কিছু নাস্তা পানি এনে মেয়েটার হাতে দিয়ে বললাম, নিন, খাবারগুলো শেষ করে ঔষধগুলো খেয়ে নিন। তানহা নাস্তা এবং ঔষধ খাওয়ার জন্য শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে, তখনই মাথাটা ঘুরে উঠে তানহার, যার ফলে সে বিছানার একপাশে পড়ে যেতে নিলে পাশ থেকে আকাশ তাকে ধরে ফেলে। তানহা পাশে ফিরে দেখে সে পড়ার আগেই আকাশ তাকে ধরে ফেলেছে। তানহা আকাশের আচরণে অবাক হয়ে যায়। অপরিদকে আকাশ তানহাকে বসিয়ে দিয়ে বলে, আপনি বসুন, আমি আপনাকে খাবারগুলো খাইয়ে দিচ্ছি। না, আমি একাই খেতে পারব। আকাশ তানহার কথা শুনে রাগী কণ্ঠে বলে, আপনার খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তানহা এবার কিছু একটা ভেবে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। এদিকে আকাশ তানহাকে খাইয়ে দেয়। এরপর এক গ্লাস পানি আর ঔষধ তানহার হাতে দিয়ে বলে, নিন, ঔষধগুলো খেয়ে নিন। আমি একটু বাহির থেকে আসছি। সারাদিন অনেক ধকল গেছে, তাই মেয়েটাকে রেখে একটা দোকান থেকে এসে সিগারেট নিয়ে জ্বালালাম। সিগারেট খাওয়া শেষ করে আবারও মেয়েটার কেবিনে চলে গেলাম। রুমে এসে দেখি তানহা বাচ্চাদের মতো জড়ো হয়ে ঘুমিয়ে আছে। কি অপরূপ লাগছে দেখতে ওকে। মনে হচ্ছে কোনো এক মায়াবী পরী ঘুমিয়ে আছে। ইচ্ছে করছে ওর কপালে একটা চুমু এঁকে দিতে, কিন্তু কিছু একটা ভেবে আর দেওয়া হয়নি। কতক্ষণ যে ওর দিকে চেয়েছিলাম তা ঠিক বলতে পারবো না। ওর মায়াবী চেহারা আমাকে খালি বারবার ওর দিকেই টানছে। এমন সময় রাহতের ফোন পেয়ে এই কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসলাম। বন্ধু, কি করছিস? আর মেয়েটা কেমন আছে? এই তো বসে আছি। আরও মোটামুটি আগের চেয়ে ভালো আছে। আচ্ছা রাহাত, তুই কাল সকালে একটু তাড়াতাড়ি চলে আসিস। আমার আবার সকালে অফিস আছে। আচ্ছা, ঠিক আছে। আর তুই একটু ঘুমিয়ে নে। আচ্ছা বলে ফোন রেখে দিলাম। ফোন রেখে দিয়ে অন্য একটা বেডের উপর বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা ঠিক বলতে পারব না। হঠাৎ কিছু একটার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি তানহা ঘুমের ঘোরে চিল্লাচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে তানহার পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলাম। তখনই তানহা আমাকে আঁকড়ে ধরে ঘুমের মধ্যে থেকেই বলতে আরম্ভ করে, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে নিয়ে যাবে। তানহার কথা শুনে আমি মেয়েটাকে একটু ধাক্কা দিয়ে বললাম, কে নিয়ে যাবে আপনাকে? আকাশের কথায় তানহার ঘুম ভেঙে যায়। তানহা ঘুম ভাঙ্গার পর চোখ মেলে তাকিয়ে দেখে সে আকাশকে জড়িয়ে ধরে আছে। তানহা লজ্জায় সাথে সাথে আকাশকে ছেড়ে দেয়। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। লজ্জার চোটে আকাশের দিকে আর তাকাতেও পারছে না। আকাশ বিষয়টা বুঝতে পেরে বিছানার পাশে থাকা ছোট টুল জাতীয় কিছু একটার উপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি ঢেলে তানহাকে দিয়ে বলে, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, আপনি এই পানিটা খেয়ে নিন। আকাশ গ্লাস ভর্তি পানিটা তানহার দিকে এগিয়ে দেয়। এদিকে তানহার এখনো লজ্জা লাগছে। তানহা মনে মনে ভাবছে, আমি কিভাবে উনাকে জড়িয়ে ধরেছি। আমার তো কথাটা ভেবেই লজ্জা লাগছে। তানহা লজ্জায় শেষ। তবে তার এখন লজ্জা পেলে চলবে না, কারণ যা হওয়ার তা হয়ে গিয়েছে। তাই সে পানি পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করে। তবে ঘুম আর কোনোভাবেই আসছে না তানহার।
বিছানায় শুয়ে একবার এপাশ আরেকবার ওপাশ করছে তানহা। পাশ থেকে আকাশ বিষয়টা দেখতে পেয়ে তানহাকে বলে, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। তানহা আকাশকে নিষেধ করতে গিয়েও কেন জানি নিষেধ করে না। আকাশ তানহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভালোই লাগছে তানহার আকাশের হাতের ছোঁয়া। মেয়েটার মাথায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে আকাশ নিজেই ঘুমিয়ে গেছে তা ঠিক করে সে বলতে পারবে না। সকাল হতেই কারোর হাসির শব্দে ঘুম ভাঙ্গে আকাশের। আকাশ ঘুম থেকে উঠে দেখে তানহাকে সে ঘুমের মধ্যে জড়িয়ে ধরায় আকাশের মা সেটা দেখে মিটমিট করে করে হাসছে। আকাশ তার মাকে দেখে চমকে যায়। তবে সে নিজেকে স্বাভাবিক করে নিয়ে তার মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কখন আসলে? আর কার সাথে আসলে? এই তো বেশ কিছুক্ষণ হলো আসলাম। আর রাতে তোর সাথে কথা বলার পর রাহাতকে ফোন করে বলেছিলাম যাতে হসপিটালে আসার সময় আমাকে সাথে নিয়ে আসে। রাহাত কোথায় মা? এতক্ষণ এখানেই ছিল, কিন্তু একটু আগে একটা ফোন আসায় বাহিয়ে গেছে কথা বলার জন্য। রাহাত বে আদবটা আমাকে একটা বার ডাকও দেয়নি হারামজাদাটা। মায়ের চোখে চোখে চোখ রাখতেই শরম লাগছে এখন আমার। তাই তানহাকে রেখে বেড ছেড়ে উঠে নিচের দিকে তাকিয়ে ফ্রেশ হওয়ার জন্য হাঁটা দিলাম। তখনই মা বলে উঠল, মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। আমার ছেলের জন্যেও আমি ঠিক এমন একটা বউ আনব। তোর কেমন লেগেছে ওকে আকাশ? মা কি বলছো এসব? আগে আমি তোকে প্রশ্ন করেছি, আগে আমার কথার উত্তর দে। দেখতে তো বেশ সুন্দরী, তাহলে খারাপ লাগার তো কিছুই নেই। আকাশের মা ওর কিছু বলল না। তানহার এতক্ষণে ঘুম ভেঙে গিয়েছে। আকাশ তানহাকে বলে, তানহা ইনি হচ্ছেন আমার মা, তুমি পরিচিত হয়ে নাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? এই তো মামুনি ভালো। মামুনি তুমি কেমন আছো? জি আন্টি ভালো। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তুমি এগুলো খেয়ে নাও। আচ্ছা। বিছানা থেকে উঠতে যাব, কিন্তু উঠতে পারছি না। শরীর প্রচুর দুর্বল হয়ে আছে। উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতে নিলাম। তখনই আন্টি ধরে ফেলে আর বলে, থাক তোমার উঠতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। উনি আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো আমার চোখের কোনো জল এসে পড়েছে। আমি লুকাতে গিয়েও পারলাম না, আমার চোখের জল দেখে ফেলেছে উনি। সাথে সাথে জিজ্ঞাসা করল, কিরে মামুনি তুই কাঁদছিস কেন? আসলে মা আমাকে এভাবে খাইতে দিত। আপনি খাইয়ে দেওয়ায় হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। কাঁদিস না মামুনি, আমি তো আছি। আমি তো তোর মা এর মতন। আচ্ছা মামুনি তোর বাসায় কে কে আছে? মা বাবা আর ছোট্ট একটা ভাই আছে। আচ্ছা তুই সুস্থ হয়ে নে, আমি আর আকাশ মিলে তোকে বাসায় গিয়ে দিয়ে আসব। আচ্ছা। আকাশের মা তানহার সাথে কথা বলতে বলতে তানহাকে খাইয়ে দিচ্ছে। অপরদিকে আকাশ রাত বন্ধু রাহাতকে বলে, রাহাত তুই আর মা হসপিটালে থাকিস, আমার অফিস আছে। এখন আমার অফিসে যেতে হবে, আমি যত তাড়াতাড়ি পারি চলে আসব। আচ্ছা দোস্ত। আকাশ অফিসে চলে যায়। অফিসে গিয়ে কিছু কাজকর্ম ছিল সেসব তাড়াতাড়ি শেষ করে, কারণ তাকে আবার হসপিটালে যেতে হবে। কাজ শেষ করে কিছুটা সময় নিজের কেবিনে বসে আকাশ একটা চেক বইয়ে সাইন করা বাকি তার। সেটা করেই বাসায় চলে যাবে, এমন সময় হঠাৎ রাহাতের ফোন। হ্যালো আকাশ। হ্যাঁ কিরে বল। তানহার কি কিছু হয়েছে নাকি? না তানহার কিছু হয়নি। তাহলে কি কারণে ফোন দিলই?
ডাক্তার একটু আগে এসে তানহাকে দেখে বলে গেল ও আগের চেয়ে একটু সুস্থ আছে। আমরা চাইলে ওকে বাড়ি নিয়ে যেতে পারব। আচ্ছা, আমি এসে দেখছি কি করা যায়। আচ্ছা। ফোন রেখে দিয়ে আকাশ বসে আছে। এখনো চেক নিয়ে আসেনি। আকাশ বসে বসে তানহার কথা ভাবছে। বারবার তানহার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে আসছে আকাশের। এমন সময় একজন কর্মচারী চেক নিয়ে এসে বলে, স্যার আসব? হ্যাঁ, আসুন। স্যার, চেক নিয়ে এসেছি। এদিকে দিন। চেকটা হাতে নিয়ে সাইন করে দিয়ে দিলাম। আজকের মতন কাজ শেষ। কাজ শেষ হতে হতে প্রায় 3টা বেজে গিয়েছে। দুপুরের খাবারটা অফিসেই খেয়ে নিয়েছি। অফিস থেকে বেরিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে তানহাকে হসপিটাল থেকে রিলিজ করালাম। যাক, একটা ঝামেলা মুক্ত। এখন মেয়েটাকে বাড়ি দিয়ে আসলে বাকি ঝামেলাও শেষ। এই যে তানহা, ডাক্তার তোমাকে রিলিজ করে দিয়েছে। এবার তোমার বাসার ঠিকানা দাও। আমরা তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসব। আমি বাড়ি যাব না। আমি বাড়ি কোনো মুখ নিয়ে যাব? এতে তোমার কোনো দোষ নেই। তুমি ঠিকানা দাও। আমি তোমার মা বাবাকে সব বুঝিয়ে বলবো। তানহাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি। আর মা সারাদিন হসপিটালে ছিল, তাই মাকে বাসায় পাঠিয়ে দিয়েছি। এরপর তানহাকে গাড়ি করে বাসায় দিয়ে আসার জন্য রওনা হয়েছি। দুজনে পাশাপাশি বসে আছি, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। এভাবেই তানহাদের বাসায় পৌঁছে গেলাম। তানহা আমাকে ছোট্ট করে একটা ধন্যবাদ জানালো। তানহাকে বাসায় পৌঁছে দিয়ে এসেছি। আসার আগে সব বুঝিয়ে বলে তানহার বাবার নাম্বার সঙ্গে করে নিয়ে আসলাম। রাতে খাবার শেষ করে শুয়ে আছি ঘুমানোর জন্য, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। বারবার খালি তানহার কথা মনে পড়ছে। ওর মায়াবী মুখ আর বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকাকে অনেক মিস করছি। বারবার কেন জানি ওর কথা মনে পড়ছে। আচ্ছা, আমি ওকে ভালোবেসে ফেললাম না তো? আমি তো ওকে আগে কখনো দেখিনি, আর না কখনো ওর সাথে আমার কথা হয়েছে। তাহলে এমন কেন লাগছে আমার ওর জন্য? 2-1 দিন ওর সাথে ছিলাম হয়তো, তাই এত মনে পড়ছে। না, একটু ঘুমিয়ে নেই। 2-3 দিন ভালো মতো ঘুম হয়নি। ঘুমিয়ে গেলাম, কিন্তু রাত 3টা বাজে খারাপ একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। অবশ্য স্বপ্নটা তানহাকে নিয়েই দেখেছি। ঘুম থেকে উঠে হাঁপাতে লাগলাম। ভিতরে ভিতরে ভয় হচ্ছে তানহার জন্য। ওর কিছু হয়নি তো? হঠাৎ মনে হলো তানহার বাবার নাম্বার আমি নিয়ে এসেছি। উনাকে একটা ফোন করে দেখি সব ঠিক আছে কিনা। কিন্তু এত রাতে ফোন দেওয়া কি ঠিক হবে? না দিয়েই দেখি। ফোন দিলাম। রিং পড়ছে, কিন্তু ফোন রিসিভ করছে না। ভয়টা আরো বেড়ে গেল। অনেক কবার ফোন করলাম, কিন্তু রিসিভ করল না। গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে পড়লাম এই রাতেই তানহার বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছে দরজার বেল 2-3 বার চাপ দিতেই তানহার বাবা চোখ কচলাতে কচলাতে দরজা খুলে দিল। তানহার বাবা আকাশকে এত রাতে দেখে কিছুটা আশ্চর্য হয়। অবাক হয়ে আকাশকে প্রশ্ন করে, বাবা, তুমি এত রাতে হঠাৎ এখানে? আসলে আঙ্কেল, তানহার জন্য দুশ্চিন্তা হচ্ছিল। আর আমি আপনাকেও 2-3 বার ফোন দিয়েছি, কিন্তু আপনি ফোন রিসিভ করেননি। তাই নিজেই গাড়ি নিয়ে চলে এলাম। আসলে ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য ফোনের আওয়াজ শুনতে পাইনি। ওহহ। আচ্ছা আঙ্কেল, তানহা কোথায়? ওই তো উপরের রুমটাতে। আচ্ছা আঙ্কেল, আমি কি ওকে দেখে পারি? হ্যাঁ, অবশ্যই। ওই যে উপরের রুমটায় তানহা আছে। তুমি যাও, ওকে দেখে এসো। চুপ করে উপরে এলাম। উপরে এসে দেখি তানহা ঘুমিয়ে আছে।
তানহাকে ঘুমন্ত অবস্থায় দেখে মনে হচ্ছে কোনো এক মায়াবী পরী ঘুমিয়ে আছে। তানহাকে যত দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি। চেয়ে আছি ওর মায়াবী মুখটার দিকে। ইচ্ছে করছে ওর মায়াবী মুখটাতে একটা চুমু এঁকে দিতে। কিন্তু না হো যদি কিছু মনে করে, তবে সে তো ঘুমিয়ে আছে। না চুমু এঁকে দেই, সে বুঝতেও পারবে না। চিন্তাভাবনা মতন ওর মায়াবী মুখটাতে একটা চুমু এঁকে দিলাম। এখনো সে ঘুমিয়ে আছে। আমার স্পর্শে ওর ঘুমের তেমন কোনো সমস্যা হয়নি। তানহাকে চুমু এঁকে দিয়ে ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ তানহার দিকে তাকিয়ে থেকে ওর বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি মা নামাজ পড়ে নাস্তা তৈরি করছে। সকাল হয়ে গিয়েছে। তানহার বাসায় যেতে আসতেই অনেকটা সময় চলে গিয়েছে। তার উপরে আধ ঘন্টা খানিক তানহার বাসায় কাটিয়েছি। বাসায় ফেরার পর মা আমাকে দেখেই জিজ্ঞাসা করল, কিরে বাবা, কোথায় গিয়েছিলি? এই তো তানহার বাসায় গিয়েছিলাম। আকাশের মা আকাশের কথা শুনে মিট মিট করে হাসতে শুরু করেছে। আকাশ হাসার ব্যাপারটা বুঝতে পেরে নজর নামিয়ে ফেলে। আসল আকাশ ওর মায়ের চোখের দিকে তাকিয়ে কেন জানি মিথ্যা বলতে পারে না, তাই সত্যিটা বলে দিয়েছে। আকাশের মা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে মিটমিট করে হেসে নাস্তা বানানোর কাজে মন দেয়। আর আকাশ উপরে চলে যায়। আকাশের মা নাস্তা বানানো শেষ করে আকাশকে ডেকে এনে বলে, নাস্তা হয়ে গিয়েছে, তুই এসে খেয়ে নে। আকাশ নাস্তা খেতে বসে এমন সময় আকাশের মা আবারও বলে, বাবা একটা কথা বলি? হ্যাঁ মা বলো। অনেক তো হলো, এবার একটা বিয়ে করে নে না বাবা। তুই অফিসে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে পড়ি। সারাদিন একা একা থাকতে হয় আমাকে। কথা বলার মতন ও কেউ থাকে না আমার সাথে। এবার বিয়েটা করে আমার জন্য একটা কথা বলার সাথী নিয়ে আয় বাবা। না মা, এখন না। তুই এবার বারণ করলেও আমি শুনছি না। আকাশকে অনেক দিন ধরেই আকাশের মা বিয়ের জন্য বলছে, কিন্তু আকাশ এতদিন ধরে না করে এসেছে। তবে আজ তার মা এমনভাবে বলেছে যে তার মায়ের কথা না রেখে আর কোনো উপায় নেই। তাই সে হ্যাঁ বলে দেয়। আকাশের মুখে হ্যাঁ শুনে আকাশের মা বলে, আজ বিকালেই আমি মেয়ে দেখতে যাব। তুই কি আমার সাথে মেয়ে দেখতে যাবি? না মা, আমি যাব না। তুমি দেখে নিলেই হবে। আচ্ছা। আকাশ নাস্তা করে কিছু সময় পর রেডি হয়ে অফিসে চলে আসে। কাজে মন দেয় আকাশ, কিন্তু কেন জানি কোনো কাজেই মন বসছে না তার। বারবার খালি তানহার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে আসছে আকাশের। এভাবেই সারাটা দিন কাটে। দুপুর পেরিয়ে বিকেল হয়। আকাশের আম্মু মেয়ে দেখতে গেছে। মেয়ের বাড়ি গিয়ে দরজার বেল একবার চাপতেই তানহার বাবা দরজা খুলে দিয়ে বলে, কে আপনি? আমি আকাশের আম্মু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, আমার তানহা মামুনি কোথায়? ওকে দেখছি না যে। ওই তো উপরের রুমে আছে। শরীরটা এখনো পুরোপুরি ভালো হয়নি, তাই তেমন একটা বাহিরেও বের হয় না। সারাদিন নিজেকে রুমের মধ্যেই বন্দি করে রাখে। আচ্ছা, আমার আজ যেই জন্য আসা, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। এভাবে বলবেন না প্লিজ। আপনাদের জন্যেই আজ আমার মেয়েটা জীবিত। তাহলে সোজাসুজি বলি, আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। তানহার আব্বু কিছুক্ষণ চুপ করে থেকে বলে, আচ্ছা, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার মেয়েরও একটা নিজস্ব মতামত আছে। যদি তানহা হ্যাঁ বলে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার ছেলেকে আমি চিনি।
আমার ছেলে ঠিক ওকে মানিয়ে নিবে। আকাশের আম্মু তানহার বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে তানহার সাথে দেখা করে বাসায় চলে আসে। অন্যদিকে আকাশ ও অফিস শেষ করে বাসায় চলে আসে। আকাশ বাসায় আসার পর আকাশের আম্মু আকাশকে বলে, তোর জন্য মেয়ে দেখে এসেছি। এই দেখ, এটা হচ্ছে আমার বৌমা। তুমি দেখে এসেছ তাতেই হয়েছে। আমার মায়ের প্রতি আমার বিশ্বাস আছে। হ্যাঁ, আমি জানি আমার প্রতি পুরোপুরিভাবে তোর বিশ্বাস আছে, কিন্তু তারপরেও একবার দেখ। দেখতে তো আর কোনো ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে, দেখছি। আকাশের আম্মু মোবাইল বের করে আকাশকে ছবি দেখায়। আকাশ ছবি দেখেই তার মাকে বলে, এটা তো তানহার ছবি। এই ছবি তুমি কোথায় পেলে? এটাই তো আমার পুত্রবধূ। আমি ওর ছবি কোথায় পেলাম মানি? আর ওর ছবি আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? কি বলছো মা এসব? যা বলছি ঠিকই বলেছি। আজ আমি তানহাদের বাসায় গিয়েছিলাম। ওর বাবার সাথে আজ তোর আর তানহার বিয়ের কথা পাকা করে এসেছি। এখন বাকিটা তোকে করতে হবে। তোর তানহাকে রাজি করাতে হবে। আকাশ তার মায়ের কথা শুনে খুশিতে মাকে জড়িয়ে ধরে বলে, তুমি হচ্ছ এই পৃথিবীর সেরা মা। থাক, হয়েছে। আপাম দিতে হবে না। এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। আচ্ছা। রাত হয়ে গিয়েছে। আকাশ খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে আছে। ঘুম আসছে না। ঘুম না আসায় তানহার কথা ভাবতে শুরু করে সে। ভাবতে ভাবতে এক পর্যায়ে নিজে নিজে বলে, আচ্ছা, আমি যে তানহাকে কখন ভালোবেসে ফেললাম। মেয়েটা অল্প সময়েই মনের ভিতরে জায়গায় করে নিয়েছে। মেয়েটার সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে খুব। কি করা যায়? ওর তো নাম্বার নেই আমার কাছে, কিন্তু ওর সাথে যে কথা বলতে অনেক ইচ্ছে করছে। হঠাৎ মনে হলো তানহার নাম্বার নেই তো কি হয়েছে, ওর বাবার নাম্বার তো আমার কাছে আছে। একটা ফোন করে দেখি। চিন্তা ভাবনা মোতাবেক তানহার বাবাকে ফোন করলাম। উনি রিং পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ফোন রিসিভ করেছে। ফোন রিসিভ করার ওর সালাম দিয়ে বললাম, আঙ্কেল আমি আকাশ বলছি। হ্যাঁ বাবা বলো। আঙ্কেল, তানহার নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ বাবা, অবশ্যই। তানহার বাবা মুহূর্তের মধ্যেই তানহার নাম্বার দিয়ে দিল। এরপর নাম্বার নিয়ে তানহাকে ফোন দিলাম। রিং পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে তানহাও ফোন রিসিভ করেছে। কেমন কেমন আছো তানহা? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আকাশ। ওহ, কেমন আছেন? ভালো আছি। তোমার শরীর কেমন এখন? জি, আগের চেয়ে ভালো। আচ্ছা, কালকে কি তোমার সাথে একটু দেখা করা যাবে? দেখা করা যায়, তবে ভার্সিটির পর। অনেক দিন ভার্সিটি যাওয়া হয় না, তাই ভাবছি কাল একটু ভার্সিটি যাব। আচ্ছা, সমস্যা নেই। আমাকে ঠিকানা ট্যাক্স করে পাঠিয়ে দিল হবে। আমি সময় মতন চলে আসব। আচ্ছা। এবার ফোন রাখালাম। তুমি ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমিয়ে পড়ছি। কথা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে গেলাম। অফিসে পৌঁছে অফিসের কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করে সময় মতন তানহার পাঠানো ঠিকানাতে চলে গেলাম। ঠিকানা মতন এসে বসে আছি। অনেকক্ষণ পর তানহা কিছু বান্ধবীকে নিয়ে আমার কাছে আসলো। কেমন আছো? জি ভালো। আপনি? আমিও ভালো আছি। আকাশ আর তানহা কথা বলছে। তানহার সাথে থাকা তানহার বান্ধবী তাহিয়া তানহার কানে কানে বলে, উফ, ছেলেটা কি কিউট। তানহা দে না একটু লাইন করিয়ে। তাহিয়া একদম মায়ের খাবি বেয়াদব। তাহিয়া আর তানহা কানাঘুষা করছিল, এমন সময় আকাশ তানহাকে বলে,
আচ্ছা, তোমার সাথে কিছু কথা ছিল। এই তোরা যা, আমি আসছি। জি, এবার বলুন। তানহা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই যা বলার সরাসরি বলে দিচ্ছি। তানহা, আমার মা তোমাকে পুত্রবধূ করে নিয়ে যেতে চায়। আপনার আম্মু আমাকে গতকাল বলেছে, তবে আমি না বলে দিয়েছি, কারণ আমি এখন বিয়ে করতে পারবো না। আমি আরম পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। বিয়ে হলেও তো পড়তে পারবে। আপনি বুঝতেছেন না কেন? আচ্ছা ঠিক আছে, বিয়ে না হয় পড়েই হবে, কিন্তু আমরা তো ভালো বন্ধু হতে পারি। দুজন দুইজনকে আগে ভালোভাবে জানি, দুজন দুজনকে আরো ভালো করে বুঝি। আকাশের কথা শুনে তানহা বিরক্ত হয়ে বলে, দেখুন, আমি কারোর করুণার পাত্র হতে চাই না, আর আমি আপনার বন্ধু হতেও চাই না। এছাড়া আমার ভালো লাগা খারাপ লাগার একটা বিষয় আছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তানহা একদমই কথাগুলো বলে চলে যায়, আর আকাশ সেই জায়গায় দাঁড়িয়ে একাকী ভাবে। আমি জানি সেই দিনের পর থেকে তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না, আর আমি এটাও জানি যে তুমি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ। তানহা, আমি ভালোবাসি তোমার মনকে, তোমার দেহকে বা তোমার শরীরকে নয়। আর পূর্বে যা হয়েছে সেসব কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি ধর্ষিত হয়েছ তো কি হয়েছে, তবুও ভালোবাসি তোমায় আমি। আমি তোমাকে ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দিব। আর আমি এত সহজে হাল ছাড়ার মানুষ না। দেখব তুমি আমাকে ভালো না বেসে কোথায় যাও। আকাশ নিজের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে তানহাকে নিয়ে ভাবছে। অপরদিকে তানহা তার বান্ধবীদের কাছে যায়। তানহার মেজাজ খারাপ হয়ে আছো। তার উপরে মাথা আরো আউলে দেওয়ার জন্য তাহিয়া বলে, কিরে, আমার কথা কিছু বললি? ধুর, এমনিতেই মাথা খারাপ হয়ে আছে, তার উপরে তুই কি শুরু করেছিস? তাহিয়া তানহার রাগ দেখে আর কিছু বলে না। তানহাও রাগ করে কলেজ থেকে বাসায় চলে যায়। রাতের বেলায় বিছানায় শুয়ে আছে তানহা। এমন সময় দুপুরের ঘটনাটা মনে পড়ে, তাই নিজেকে প্রশ্ন করে বলে, আচ্ছা, আমি হয়তো আজ একটু বেশিই করে ফেলেছি উনার সাথে, ওই রকমটা না করলেও হতো। তানহা দুপুরকার বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। দিন কাটছে। আকাশ প্রতিদিন ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকে তানহার সাথে কথা বলার জন্য। প্রতিদিন বেশ কবার ফোন করে তানহাকে রাজি করানোর জন্য। আকাশের আচরণও তানহা খেপে গিয়ে একদিন বলে, আপনাকে না আমি নিষেধ করেছি, তারপরেও কেন আপনি বিরক্ত করেন? কোথায় বিরক্ত করলাম? বিরক্ত নয় তো কি? প্রতিদিনের রুটিন ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা, প্রতিদিন কল করে ঝালানো, এসব কি? কিছুই না। আগামীতে আর কখনো এমনটা করবেন না। তানহা আকাশকে বারণ করে, কিন্তু কে শুনে কার কথা? আকাশ তার রুটিন মাফিক সব করতে থাকে, কিন্তু তানহা কখনো কোনো কথা বলে না, প্রতিদিন ইগনোর করে চলে যায়। এভাবে প্রায় 2 মাস পার হয়। আকাশ রোজ তানহাকে ফোন করে। তানহা কখনো ফোন রিসিভ করে রেখে দেয়, আবার কখনো কথা বলে না। মাঝে মধ্যে কখনো আবার বিরক্ত হয়ে বকাঝকা করে আকাশকে। কিন্তু একদিন আকাশের আচরণে বিরক্ত হয়ে আকাশকে অনেক বেশি অপমান করে বসে তানহা। আকাশকে নির্লজ্জ, বেহায়া বলে নানান রকম অপমান করে। আকাশর তানহার কথায় প্রচণ্ড কষ্ট পায়, মনে আঘাত নিয়ে বলে, হ্যাঁ, ভালোবাসি বলে তাই আমি নির্লজ্জ, আমি বেহায়া। ভালো থাকো তুমি, তোমাকে আমি আর কখনো বিরক্ত করব না। এরপর আকাশ আর কখনো ফোন করে তানহাকে বিরক্ত করে না, আর তানহার ভার্সিটির সামনে গিয়ে দাঁড়ায় না। তানহা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে আকাশ তার পিছু করা ছেড়ে দিয়েছে। তবে এসে সে খুশি, আনন্দের সহিত বলে, ধুর না, আসলে আমার কি
আমি তো ভালোই আছি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে হুট করেই আকাশকে অপমান করার বিষয়টা মনে পড়ে তানহার। কথাটা মনে পড়ার মুহূর্তের মধ্যেই মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে ওঠে। চেহারায় মলিনতার ছাপ। আকাশের পাগলামোগুলোকে কেমন যেন মিস করছে তানহা। বালিশ জড়িয়ে ধরে নিজে নিজে বলে, সেদিনকার বিষয় নিয়ে ভাবতে ভাবতে বলে, আমি ওই দিন হয়তো সত্যিই অনেক বড় অন্যায় করেছি উনার সাথে। উনাকে সেদিন অপমান করা আমার মোটেও ঠিক হয়নি। আমার অপমানে উনি কষ্ট পেয়ে পাগলামো তো ঠিকই বন্ধ করেছে, কিন্তু সেসব পাগলামোগুলোকে এখন আমি কেন জানি মিস করছি। কিন্তু আচ্ছা, আমার কেন খারাপ লাগছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। কেন মিস করছি উনার পাগলামোগুলোকে আমি কি উনাকে ভালোবেসে ফেললাম না তো? হ্যাঁ, হয়তো ভালোবেসে ফেলেছি। এতদিন উনি সামনাসামনি থাকতো দেখে হয়তো কোনো কিছু উপলব্ধি করতে পারিনি। কিন্তু এখন যখন দূরে সরে যাওয়ায় ভিতরে নাড়া পড়েছে আমার। না, আমিও কালকে গিয়ে উনাকে মনের কথা সব বলে দিব। তানহা পরের দিন ভার্সিটিতে গিয়ে আকাশকে দেখতে পেলে মনের কথা সব বলবে বলে ঠিক করে। পরের দিন সকালে তানহা ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে যায়। তানহার ভিতরে কেমন যেন আনন্দ হচ্ছে। কিন্তু হুট করেই আকাশকে দেখে তানহার মাথা খারাপ হয়ে যায়। কারণ সে তাহিয়ার হাত ধরে। আকাশ তাহিয়ার হাত ধরে বসে আছে। তানহা রাগে গজ গজ করতে করতে ক্লাসে ঢুকে যায়, কিন্তু ক্লাসেও কোনোভাবে মন বসছে না তানহার, এটা ভেবে যে তাহিয়া আর আকাশ কি করছে কে জানে। ক্লাস থেকে বের হয়ে যায়। ক্যান্টিনের দিকে অগ্রসর হতে শুরু করে, তখনই দেখে তাহিয়া বজ্জাতটা আকাশের গা ঘেঁষে বসে আছে। 100 গরম হয়ে গেল তানহার মাথা। তেরেমের গিয়ে আকাশের শার্টের কলার চেপে ধরে বলে, এতদিন আমার পিছনে ঘুরঘুর করেছিস প্রেম করার জন্যে, কিন্তু যখন কোনো লাভ হয়নি তখনই আমার বান্ধবীর সাথে শুরু করে দিয়েছিস। চুইচ্চা কোথাকার। ও হ্যালো, আমি কার সাথে প্রেম করব না কি করব এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে বলার কে? তানহা সাথে সাথে আকাশের শার্টের কলার ছেড়ে দেয়। অনেকটা অপমানবোধ করে আকাশের কথায়। গলার কণ্ঠস্বর নরম করে বলে, ও হ্যাঁ, ঠিক বলেছেন, আমি আপনাকে বলার কে। আচ্ছা, চললাম। তানহা আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে চলে গেল। নিরালায় গিয়ে নিজের অজান্তেই কেঁদে দিয়েছে। চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি ঝরছে। অপরদিকে আকাশ তানহার চলে যাওয়ার দিকে এক নজরে চেয়ে আছে। তানহা চলে গিয়েছে কিন্তু আকাশ এখনো সেই দিকেই তাকিয়ে আছে। এমতাবস্থায় পাশ থেকে তাহিয়া বলে, দেখেছেন, উল্টোটা হয়েছে। আমরা তানহাকে রিয়েলাইজ করানোর জন্য এমনটা করেছি, কিন্তু হিতে আরও বিপরীত হয়ে গিয়েছে। আকাশের কিছুই ভালো লাগছে না। তাহিয়ার প্রশ্নের উত্তর না দিয়ে মন খারাপ করে বিদায় নিয়ে বাসায় চলে যায়। শরীরটা অনেক ক্লান্ত লাগছে। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। মনের ভিতরে বিষণ্ণতা। আজকের ঘটনাটার জন্য প্রচণ্ড খারাপ লাগছে। মনে মনে বলে উঠে, তানহার সাথে আজ এমনটা করা উচিত হয়নি। না, আগামীকাল বিষয়টা তানহাকে খুলে বলা প্রয়োজন। পরের দিন সকালে ভার্সিটির সামনে গিয়ে তানহার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে, কিন্তু তানহা আসার কোনো নামগন্ধ নেই। ইতিমধ্যে দেখা হয় তাহিয়ার সাথে। তানহার ব্যাপারে অবগত হওয়ার জন্য তাহিয়ার থেকে তানহার কথা জানতে চায়। তাহিয়া আজ তানহা ক্লাসে আসেনি? না, ক্লাসে আসেনি। মন খারাপ করে ক্লাস না করেই বাসায় চলে যা আকাশ। আগামীকাল আবার ভার্সিটি গিয়ে একই জায়গায় তানহার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করে, কিন্তু তানহা আজও ক্লাসে আসেনি। এভাবে পরপর 3 দিন লাগাতার একই জিনিস ঘটে। আকাশের মনে ভয় ঢুকে যায় গত 3 দিন তানহার কোনো দেখা না পেয়ে।
নিজেকে নিজেকে প্রশ্ন করে বলে। তানহার কিছু হলো না তো আবার? বেশ, কয়েকবার ফোন দিয়েছি কিন্তু ফোনও বন্ধ আসছে। না, কিছু তো একটা হয়েছে। একবার বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখি। আকাশ আর সময় অপচয় না করে তানহার খোঁজে তানহার বাড়িতে চলে যায়। দরজার কলিং বেল বাজাতেই তানহার বাবা দরজা খোলে। সালাম বিনিময় করে আকাশ। আঙ্কেল, আচ্ছালামু আলাইকুম। ওবলাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি? জি আঙ্কেল, আমিও আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, তানহা কোথায়? তানহা তো ওর নানুর বাসায় গেছে। মেয়েটা আমার কিছুদিন ধরে দেখছি মন মরা হয়ে বসে আছে, তাই ওকে বললাম একটু ওর নানুর বাসায় গিয়ে ঘুরে আসতে। আঙ্কেল, আমি তানহাকে ফোন দিচ্ছি কিন্তু তানহাকে ফোনে পাচ্ছি না। কি জানি বাবা, আমিও তো তেমন কিছু বলতে পারি না। আচ্ছা আঙ্কেল, ওর নানুর বাসার ঠিকানাটা কি আমায় একটু দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, এই নাও ঠিকানা। ধন্যবাদ আঙ্কেল। আকাশ ঠিকানা নিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে পড়ে। অন্য মানুষ হলে হয়তো ঠিকানা চাওয়ায় কিছু মনে করত, কিন্তু আকাশকে তিনি নিজের ছেলের মতোই মনে করেন, সেজন্য তেমন কিছু মনে করেনি। এছাড়া এমনিতেও আর কিছুদিন পরে তানহার সাথে আকাশের বিয়ে হতে যাচ্ছে। উল্টো পাল্টা ভাবার কিছুই নেই। আকাশ গাড়ি নিয়ে তানহার নানুর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি ড্রাইভ করছে এবং সেই সঙ্গে তানহার কথা ভাবছে। কিছু সময়ের মধ্যেই সে তানহার নানুর বাড়িতে পৌঁছে যাবে। আর খানিকটা সময়, এরপর তানহা আর আকাশের মাঝে কোনো দেয়াল থাকবে না। এমতাবস্থায় হঠাৎ সামনে থেকে একটা ট্রাক এসে আকাশকের গাড়িতে মেরে দেয়। সঙ্গে সঙ্গে আকাশ অনুভব করে তার মাথা থেকে পানির মতন কিছু একটা গড়িয়ে পড়ছে। সত্যতা যাচাই করতে মাথায় হাত দিয়ে দেখে সত্যিই তার মাথাটা অনেকখানি কেটে গেছে এবং সেখান থেকেই রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। এছাড়া আরও শরীরের অনেক জায়গায় ব্যথা বেদনা করতে শুরু করে, মাথা ঘুরতে আরম্ভ করে। কিছু সময় যেতেই সেন্সলেস হয়ে যায় আকাশ। আর কিছু মনে নেই তার। ওইদিকে তানহার নানুর বাড়ি থাকা অবস্থায় হঠাৎ আচমকা তার বুকের ভিতরে কেমন জানি মোচড় দিয়ে ওঠে। মনে হচ্ছে যেন কেউ তার বুকের মধ্যে সুই দিয়ে আঘাত করেছে। নিজেকে নিজে প্রশ্ন করে হঠাৎ তার কেন এমনটা হলো। ভালোবাসার মানুষ কোনো বিপদে পড়লে অপর পাশের মানুষটা হয়তো কিছু জিনিস আজ করতে পারে। কেমন যেন অস্থির লাগছে ভিতরে ভিতরে। নানুর বাড়ি থেকে তানহা সেদিনই নিজের বাড়িতে চলে আসে। ফোনটা এতদিন আকাশের উপরে রাগ করে অফ করে রেখেছিল। বাসায় এসে ফোন চালু করতেই দেখে তাহিয়ার মেসেজ, যেখানে লেখা, তানহা তুই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারাতে যাচ্ছিস। তানহা এমন মেসেজ দেখে কিছুটা আশ্চর্য হয়। জলদি করে তাহিয়াকে ফোন করে। হ্যালো তাহিয়া, কেমন আছিস? ভালো, কিন্তু তোর আমার কিছু জরুরি কথা আছে। আমি তোকে একটা ঠিকানা টেক্সট করে দিচ্ছি, তুই জলদি করে সেখানে চলে আয়। তানহা কোনো প্রশ্ন না করে তাহিয়ার পাঠানো ঠিকানা মতন চলে যায়। তাহিয়া আসার আগেই তানহা তাহিয়ার পাঠানো ঠিকানাতে উপস্থিত হয়েছে। কিছু সময় পর তাহিয়া আসে। তানহা তাহিয়াকে প্রশ্ন করে, কিরে, এত জরুরিভাবে ডাকলি? তুই আর আকাশ নিশ্চয় বিয়ে করতে যাচ্ছিস, আর সেটা বলার জন্যই হয়তো আমাকে ডেকেছিস, হয়তো, তাই না? না, তেমন কিছুই না। তোর ধারণা একদম ভুল। তোকে ডাকার দুটো কারণ আছে। প্রথম কারণটা হল, আমি আর আকাশ সেদিন তোকে দেখিয়ে প্রেমের নাটক করেছিলাম যাতে তুই জেলাস ফিল করিস এবং আকাশের ভালোবাসাকে গ্রহণ করিস। দ্বিতীয়, আকাশ গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করেছে। ওর অবস্থা ভালো না। মৃত্যুর সাথে লড়াই করছে সে। আর অ্যাক্সিডেন্টটা হয়েছে তোর নানুর বাড়ি যাওয়ার পথে।
তোর সাথে কোনো যোগাযোগ করতে না পেরে সে তোর বাবার থেকে ঠিকানা নিয়ে তোর সাথে দেখা করার জন্য তোর নানুর বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু মাঝপথেই অ্যাক্সিডেন্ট করেছে। তাহিয়ার কথা শুনে সাথে সাথে কান্নায় ভেঙে পড়ল, সেই সঙ্গে আফসোস করে বলতে লাগল, কি করলাম আমি এটা? আমার কারণেই হয়তো সব হয়েছে। তাহিয়া প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চল। তাহিয়া তানহাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আকাশের আম্মু কান্না করতে করতে আকাশের কাছে জিজ্ঞাসা করে কি হয়েছে আকাশের, কিন্তু আকাশের কোনো উত্তর নেই। আর উত্তর দিবেই বা কিভাবে? আকাশ তো মরার মতন বেডে শুয়ে আছে। আকাশের কেবিনে ডক্টর উপস্থিত ছিল। ছেলের কাছে প্রশ্নের কোনো জবাব না পেয়ে ডক্টরের কাছে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, ডক্টর আমার ছেলের কি হয়েছে? অ্যাক্সিডেন্টের ফলে আপনার ছেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এছাড়া শরীর ৮০% ড্যামেজ হয়ে গিয়েছে। উনার কন্ডিশন তেমন বেশি একটা ভালো না, অতিজোর গেলে আর ২৪ ঘন্টা বাঁচবে আপনার ছেলে। আকাশের আম্মু, ডাক্তারকে দেখতে পেয়ে ডাক্তার আমার ছেলের কি হয়েছে? ডাক্তার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করার ফলে মাথায় গুরুতর আঘাত পেয়েছে এবং উনার শরীর ৮০% ড্যামেজ হয়ে গিয়েছে। উনার কন্ডিশন এখন তেমন একটা ভালো না, অতিজোর গেলে আর ২৪ ঘন্টা বাঁচবে। আকাশের আম্মু কান্নায় ভেঙে পড়ে, ডাক্তার আমার ছেলেকে আপনি যেভাবে পারেন ফিরিয়ে দিন। ডাক্তার আমাদের হাতে কিছুই নেই, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন। এদিকে তানহা হসপিটালে চলে আসছে। কেবিনের সামনে আকাশের আম্মু দাঁড়াই আছে। তানহাকে দেখার সাথে সাথে আকাশের আম্মু তানহাকে জড়াই ধরে কান্না করে দেয়। তানহা, মামুনি তুমি কান্না করো না প্লিজ। আকাশের আম্মু, আমার আকাশের কি থেকে যে কি হয়ে গেল নিজেও বুঝে উঠতে পারতেছি না। ডাক্তার এসে বলে গেছে আকাশের হাতে নাকি আর ২৪ ঘন্টা সময় আছে। এ কথা শোনার সাথে সাথে তানহা ফুফিয়ে কান্না করে দেয়। নিজে নিজে বলে, আমার জন্য আজ আকাশের এই অবস্থা, আকাশের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। আমি তোমার কিছু হতে দিব না। এর মধ্যে ডাক্তার এসে বলে, রোগীর কন্ডিশন ভালো না, কন্ডিশন আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে। আপনারা এই স্ট্যাম্পটাতে সই করে দিন। রোগীর কোনো দুর্ঘটনা ঘটলে আমরা বা আমাদের হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকব না। আপনারা শেষবারের মতো রোগীর সাথে দেখা করে আসুন। ডাক্তার অতি শীঘ্রই আসছে। ডাক্তার আসলে আমরা রোগীকে ইমার্জেন্সিতে নিয়ে যাব। আকাশের আম্মু আর তানহা মিলে আকাশকে শেষবারের মতো দেখার জন্য কেবিনে ঢুকে। তানহা কেবিনে ঢুকার পরে আকাশকে এই অবস্থায় দেখে চিৎকার করে কান্না করে দেয়। আমি সেই দিন তোমায় ভুল না বুঝলে আজ তোমার এই দুর্দশা দেখতে হতো না। আকাশের পা ঝাপটে ধরে, তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ। আর কখনো তোমায় ভুল বুঝব না। একবার চোখ খুলে আমার দিকে তাকাও প্লিজ। প্লিজ একবার চোখ খোলো। আকাশের আম্মু, মামুনি প্লিজ এভাবে কান্না করিস না। আর তোদের মাঝে কি হয়েছে তা আমি জানি না, আর এতে তোর কোনো দোষ নেই, যা হয়েছে আল্লাহ তায়ালার হুকুমেই হয়েছে। তানহা, মামুনি ওই দিন আমি। আকাশের আম্মু চুপ, পাগলি মেয়ে, আল্লাহ তায়ালার হুকুম কেউ কখনো পরিবর্তন করতে পারে না, যা ভাগ্যে ছিল তাই হয়েছে। তানহা কান্না করেই চলেছে। মামুনি প্লিজ কাঁদিস না, আল্লাহর উপর ভরসা রাখো। কিন্তু আকাশের আম্মু নিজেও কান্না করছে। তানহা, আমি আমার আকাশের কিচ্ছু হতে দিব না। কান্না জড়িত কণ্ঠে, নার্স প্লিজ আপনারা এভাবে কান্না করবেন না, এতে রোগীর ক্ষতি হবে। আর আপনারা এখন বাহিরে গিয়ে বসুন।
ডাক্তার এসে গেছে, আমরা এখন রোগীকে নিয়ে ইমার্জেন্সিতে যাব। কেবিন থেকে বেরিয়ে তানহা গিয়ে জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। আকাশকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে 3 ঘন্টা হল, কোনো খবর নেই। তানহা এখনো জায়নামাজে বসে আছে। আর আকাশের আম্মু কান্না করতে করতে যেন চোখের পানি শুকিয়ে গেছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো। আকাশের আম্মু, ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? ডাক্তার, সরি, আমরা আকাশকে বাঁচাতে পেরেছি ঠিক, কিন্তু আকাশ কোমায় চলে গেছে। আকাশের আম্মু, আমার ছেলেকে কি আমরা আর আগের মতো করে ফিরে পাব না? ডাক্তার, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর হুকুম থাকলে আজ না হয় কাল, না হয় 1 বছর পর ঠিকই ফিরে আসবে। আকাশকে কিছুদিন হসপিটালে রাখার পরে বাড়িতে নিয়ে আসা হয়। তানহা এখন আকাশদের বাসাতেই থাকে। তানহার মা-বাবা প্রথমে আপত্তি করলেও পরে আর করে না, কারণ আকাশের কারণেই তানহা আজ জীবিত। তানহা সব সময় আকাশের দেখাশোনা করে। সে নিজেকে আকাশের বউ বলেই দাবি করে। নামাজ পড়ে সব সময় আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, হায় আল্লাহ, তুমি আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও। একটি সন্তান হারা মাকে তার সন্তান ফিরিয়ে দাও। আকাশের আম্মু বহুবার বলেছে, মামুনি, আমার ছেলের জন্য তুই তোর নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না, কিন্তু তানহার একটাই কথা, মামুনি, আমি আকাশকে ভালোবাসি, আর আমি আমার স্বামী হিসাবে আকাশকেই মানি। আমি আকাশের জায়গা অন্য কাউকে দিতে পারব না। যতদিন লাগুক আমি আকাশের জন্য অপেক্ষা করব। আকাশের মা পরবর্তীতে এই বিষয় নিয়ে কখনো আর কিছুই বলেনি, কারণ তিনি জানেন যে তানহা সেই একই কথাই বলবে। এভাবে দেখতে দেখতে 2 বছর কেটে গেল। তানহা একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে উঠবে। তখন আকাশ পাশে হুইল চেয়ারেই বসা ছিল। তানহা নামাজ পড়ে উঠতে যাবে, তখন নিজের পায়ে পায়ে বাড়ি খেয়ে আকাশের গায়ের উপরে পড়ে যায়। গায়ের উপরে পড়ার ফলে হুইল চেয়ার সহ দুজনেই ফ্লোরের উপর ছিটকে পড়ে। হুইল চেয়ারের কোনো লাগার কারণে আকাশের মাথা হালকা কেটে যায়। মাথা থেকে ব্লাড বের হচ্ছে। আকাশকে ফ্লোর থেকে উঠাতে যাবে, তখনই কিছু একটা অনুভব করল। মনে হচ্ছে কেউ তাকে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে। তানহা পরক্ষণে যা দেখল, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আকাশ তাকে নিজের গায়ের থেকে হাত দিয়ে সরাতে বৃথা চেষ্টা করছে। তানহা এই দৃশ্য দেখে জোরে এক চিল্লানি, মামুনি! চিল্লানির আওয়াজ পেয়ে আকাশের মা সাথে সাথে আকাশের রুমে দৌড়ে আসে। মামুনি, কি হয়েছে, এভাবে চেঁচালি কেন? তানহা, মামুনি, আকাশ। আকাশের আম্মু যা দেখল তা তিনি তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আকাশের স্মৃতি শক্তি ফিরে এসেছে। আল্লাহ তাআলা চাইলে মানুষকে যে কোনো সমস্যা থেকে যে কোনোভাবে ফিরিয়ে আনতে পারে। আকাশ, মা, তুমি এভাবে কাঁদছ কেন? আমি তো ঠিকই আছি। আম্মু তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আস্তে আস্তে বলতে লাগল। আর আকাশের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আস্তে আস্তে তার মনে পড়তে লাগল। তানহা নিচের দিকে তাকিয়ে আছে আর কাঁদছে। তানহার আম্মু, এই বোকা মেয়ে, কাঁদছ কেন? এখন তো আমাদের কাঁদার সময় না, এখন তো আমাদের সুখের সময়। তানহার পরক্ষণেই মনে পড়ল আকাশের মাথা ফেটে গেছে। মামুনি, আকাশের মাথা ফেটে গেছে। আম্মু, কিভাবে কি হলো মামুনি? তানহা সব খুলে বলে। আর তানহা আকাশের আম্মুকে মামুনি বলেই ডাকে আকাশের বাসায় আসার পর থেকে। আকাশের আম্মু, আচ্ছা, আমি ডাক্তারকে ফোন করে আসতে বলছি। এ কথা বলে আকাশের মা রুম থেকে বেরিয়ে যায়। দুইজন চুপ করে আছে। কিছুক্ষণ পর তানহা, এখন কেমন লাগছে তোমার?
আকাশ, কোনো উত্তর নাই। আমাকে অনেক কষ্ট দিস জান। আমি তো এত সহজে গলছিলা। তোমাকেও একটু কষ্ট পেতে হবে, জানু। তানহা, এই আকাশ কথা বলো না কেন? আকাশ, কে আপনি? আপনাকে তো চিনতে পারতেছি না। আর আপনি আমাকে তুমি করে কেন বলছেন? তানহা, আমি কে মানে? আমি তানহা, আর তুমি আমাকে চিনতেছ না মানে? এটা কি ধরনের কথা? আকাশ, যদিও কথাটা মজা করে বলছে, কিন্তু তানহার চোখ দেখে আর বুঝতে বাকি রইল না যে কোনো মুহূর্তে মেঘ ছাড়া বৃষ্টি নামতে পারে। সত্যি আমি আপনাকে চিনতে পারতেছি না। তানহা জানে আকাশ ইচ্ছাকৃতভাবে এমন করছে। আকাশ, যা ভেবেছি। তানহা, ভ্যা। তানহা, তুমি অনেক খারাপ বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আকাশ, এই রে, ডোজটা একটু বেশি হয়ে গেল মনে হয়। এর মধ্যে ডাক্তার চলে এসেছে, সাথে আকাশের মাও। ডাক্তার, ড্রেসিং ইত্যাদি সব শেষে। আপনার কিছুদিন রেস্টে থাকতে হবে, কারণ আপনার শরীর এখনো পরিপূর্ণভাবে ভালো হয়নি। আবার এর মধ্যে মাথাও ফাটিয়ে ফেলেছেন। আর এই ঔষধগুলো দিয়ে গেলাম, এগুলো টাইম মতো খাবেন। আকাশ, জি অবশ্যই। ডাক্তার চলে গেল। আম্মু, বাবা তুই থাক, আমি তোর খাওয়ার জন্যে কিছু নিয়ে আসছি, তোর আবার ঔষধ খেতে হবে। এদিকে তান্না কান্না করতে করতে সোফার উপরে ঘুমিয়ে পড়ছে। আকাশের আম্মু আকশের জন্য খাবার নিয়ে রুমে যাবে, তখনই দেখে তানহা সোফায় ঘুমিয়ে পড়েছে। তানহাকে দেখে আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা কান্না করছে। এই মামুনি, তুই এখানে ঘুমিয়েছিস কেন? রুমে গিয়ে ঘুমা। তানহা ঘুম থেকে উঠে সাথে সাথে মামুনিকে জড়িয়ে ধরে। মামুমি, তোমার ছেলে অনেক খারাপ কান্না করতে করতে বলে। কেন রে মামুমি, কি হয়েছে? তোমার ছেলের সাথে কথা বলতে গিয়েছিলাম, সে নাকি আমাকে চিনে না। মামুনি মজা করেছে হয়তো। তুই আর কাঁদিস না, আমি দেখছি, দাঁড়া। আকাশ বাবা, এটা খেয়ে নে, আর কিছুদিন একটু রেস্টে থাক। আর বাবা, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আকাশ, হ্যাঁ মা, বলো, কি বলবে? আম্মু, বাবা তুই কখনো তানহাকে কষ্ট দিস না। তুই অসুস্থ হওয়ার পর দিন রাত তোর পাশে থেকে তোর সেবা করেছে। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম, ও আমাদের ভরসা জাগিয়েছে। কতবার বলেছি ওর জীবনটা যাতে এভাবে নষ্ট না করে। ও শুধু একটাই কথা বলেছে, ও তোকে ভালোবাসে আর তোকেই স্বামী হিসেবে মানে, আর যতদিন লাগে ও তোর জন্যে অপেক্ষা করবে। তানহা মনে মনে, ইস, মেয়েটা আমাকে এত ভালোবাসে, আর আমি ওকেই কষ্ট দিয়েছি। আম্মু, তুই সুস্থ হলে তোর আর আমার মামুনির বিয়েটা দিয়ে দিব। কি বলিস তুই? আকাশ, মা তুমি যেটা ঠিকই মনে কর। তানহা, অনেক দিন বাড়ি যায় না, তাই বাড়ি গেছে। আর এদিকে আকাশও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে। তানহা বাড়ি গেছে প্রায় আজ 9 দিন হবে। আম্মু, আকাশ, এই শুক্রবার তোদের বিয়ে ঠিক করেছি, কাল থেকেই অনেক আত্মীয় স্বজন আসতে শুরু করবে, আর মাত্র 2 দিন হাতে আছে। আর তুই আর মামুনির শপিংটাও তো করা হয়নি, তুই আর মামুনি গিয়ে শপিংটা করে আয়। আকাশ, আচ্ছা ঠিক আছে মা। আকাশ এখন পরিপূর্ণভাবে সুস্থ। আকাশ তানহাকে ফোন করে শপিংয়ের কথা বলে। আর আকাশ গাড়ি নিয়ে তানহার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তানহার বাসার সামনে এসে তানহাকে ফোন দিতেই নিচে চলে আসে, আর কোনো কথা না বলেই গাড়িতে উঠে পড়ে। দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ আকাশ শুরু করে, কেমন আছো? তানহা, কোনো উত্তর নাই। আকাশ, কথা বলছো না কেন? তানহা রাগান্বিত কণ্ঠে,
কুত্তা তুই আমাকে চিনস না, তাহলে আমার সাথে কথা বলতে আসছিস কেন? আকাশ, এটা কাকে দেখছি আমি? জান, ওটা তো এমনি। তানহা, আর বলতে হবে না, আর আমার সাথে কথাও বলতে আসবি না, আর ভুল করেও জান টান ডাকবি না, আমি কারো জান টান না। রাগ দেখিয়ে। তানহা, ঠিক আছে জান। আমিও এত সহজে হাল ছাড়ার মানুষ না, দেখব তুমি আমার সাথে কথা না বলে কিভাবে থাকো। সেদিন আর কারো সাথে কারো কোনো কথা হয়নি। শপিং করে দুজনে দুজনের মতো চলে আসে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। আজ আকাশের বিয়ে, বিয়ের পর্বও শেষ। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। মনে এক অজানা ভয় কাজ করছে, কারণ এতদিন রুমটাতে আমি একা ছিলাম, আজ থেকে রুমে আমার সাথে আরেকটি মানুষ থাকবে। ভাবেতেই জানি কেমন লাগছে। আম্মু, রুমের সামনে দাঁড়িয়ে কি করছিস? রুমে যা, আমার মামুনি তোর জন্য অপেক্ষা করছে। কি আর করা, রমে গেলাম। রুমে ঢোকার পর খাটের উপর নজর পড়তেই মনে হচ্ছে কোনো পরী ভুল করে আমার রুমের মধ্যে ঢুকে পড়েছে। চোখ ফিরাইতে পারছি না তানহার উপর থেকে। ওকে এত সুন্দর লাগছে যে বলার বাহিরে। আমি একটু সামনে আগাতেই ও খাট থেকে নেমে এসে আমার পায়ে সালাম করে আবার খাটের উপর গিয়ে বসল। আমিও খাটে গিয়ে বসলাম। যেই ওর ঘোমটাটা তুলতে যাব, এই তুমি আমাকে ছুবা না। আকাশ, কেন ছুব না? আর আমি তোমার স্বামী, আমি তোমাকে না ছুলে কে ছুবে তোমাকে? তানহা, এই আসছে আদিক্ষেতা করতে, কেন ওই দিন মনে ছিল না? আকাশ, ওই দিন তো মজা করে বলছি আমি। তানহা, আমার বক বক শুনতে ভালো লাগতেছে না, আমি ঘুমাবো বলে ওই দিক ফিরে শুয়ে পড়ে। আমি কি করব, আর শুয়ে পড়লাম। কিন্তু শুয়ে তো পড়ছি, ঘুম যে আসতেছে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। বাচ্চা, এবার দেখব কিভাবে কথা না বলে থাকো আমার সাথে। বউ, এই বউ, আমার না খুব বুকে ব্যথা করতেছে, আমার না কেমন জানি লাগতেছে। অনেকবার ডাকার পরেও সারা শব্দ নাই, তাই ডাকা অফ করে দিলাম। তানহা, আর ডাকছে না কেন? আসলেই কি বুকে ব্যথা, নাকি এমনি মজা করছে আমার সাথে? না, একবার দেখি কি হইছে। আকাশ, এই আকাশ, অনেকবার ডাকছে, আমি চুপ হয়ে আছি। হা হা, আমার সাথে কথা না বলা, এবার মজা বুঝো, আমিও উত্তর দিব না। তানহা আমার কোনো সারা শব্দ না পেয়ে আমার বুকের উপর মাথা রেখে কান্না করে দিছে। তোমার কি হইছে, এই আকাশ? বাহ, টেকনিকটা তো ভালোই কাজে দিছে। কিছুক্ষণ পর, না অনেক কাদাইছি মেয়েটাকে, আর কাদানো যাবে না। আস্তে আস্তে চোখ খুললাম। ও আমাকে খেয়াল করে নাই, ওর দিকে তাকাই দেখি এখনো কান্না করতেছে। জান, আর কান্না করতে করতে হবে না, আমার কিচ্ছু হয় নাই। সাথে সাথে বুকের উপর মায়ের শুরু। তানহা, রাগী কণ্ঠে, কুত্তা, বিলাই, এনাকন্ডা, কালো বিড়াল, লাল পিঁপড়া, তুই আসলে অনেক খারাপ একটা লোক, আমার সাথে আর কথা বলবি না, স্বর বলে উঠে যেতে নিলে হাত ধরে এক টান দিতেই সোজা আমার বুকের উপর। ওর নিঃশ্বাসগুলো আমার মুখের উপরে এসে পড়ছে। ওর ঠোঁট দুটো কাঁপছে। আর লোভ সামলাতে পারলাম না, ওর ঠোঁটগুলো নিজের করে নিলাম। 5 মিনিট পর দুজনেই হাঁপাতে লাগলাম। তানহা, এই বজ্জাত, তুই আমাকে কিস করলি কেন? আকাশ, আমি আমার বউকে কিস করছি, তোমাকে তো করি নাই। তানহা, তাহলে আমি কে? আকাশ, তুমি আমার বউ। তানহা, বজ্জাত এনাকন্ডা, তোর সাথে আমার কোনো কথা নাই। আর তুই তো আমাকে চিনিস না বলছিলি না ওই দিন? আকাশ, প্লিজ জান, এবাবের মতো মাফ করে দাও। তানহা, না, তোমার কোনো মাফ নাই।
আকাশ প্লিজ প্লিজ প্লিজ। তানহা আচ্ছা এক শর্তে মাফ করতে পারি। আকাশ কি শর্ত মহারানী? তানহা আমার একটা জুনিয়র আকাশ চাই। আকাশেই কথা, আচ্ছা আমি রাজি, আমার কাছে আসো। তানহা না আমি আসব না। আকাশ কেন? তানহা কাছে আসলে তুমি আবার কিচ করবা। আকাশ কাছে না আসলে যে তোমার শর্ত পূরণ হবে না। তানহা আচ্ছা এই নাও আসছি। কাছে আসার পর ওকে কোলে তুলে খাটে নিয়ে যাই। ও অনেক লজ্জা পাচ্ছে, ওর লজ্জা মাখা মুখটা আমাকে ওর কাছে টানছে। আর ওর লাল টকটকে ঠোঁট দুটো কাঁপছে। ওর ঠোঁট দেখে লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে 4 ঠোঁট এক করে দিলাম। এই ভাই শরম নাই আপনাদের, অন্যের ঘরের কথা শুনেন। যান গল্প শেষ, এবার ঘুমান। ওরা জুনিয়র এর প্ল্যান করছে। খুনসুটি আর ভালোবাসার মধ্যে দিয়ে এভাবেই শেষ হয় আকাশ আর তানহার জীবন কাহিনী। সমাপ্ত।